দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। একদিনেই শেষ হলো সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থন। বিচারক 100-র বেশি প্রশ্ন করেন আরজিকর কাণ্ডের অভিযুক্তকে বলেই সূত্রের খবর। ঘটনাস্থল থেকে পাওয়া হেডফোন তার নয়, সাক্ষ্য গ্রহণে দাবি সঞ্জয়ের। সেমিনার হলে গেলেও ঘটনার কথা অস্বীকার অভিযুক্তের। আরজিকর কাণ্ডে শুক্রবার ছিল মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। শিয়ালদা আদালতে এদিন সে আত্মপক্ষ সমর্থন করে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে জেরা। বিচারকের প্রশ্নের মুখে ধর্ষণ এবং খুনের অভিযোগ অস্বীকার করে সঞ্জয়। আদালত সূত্রে খবর, একদিনেই শেষ আরজিকরের মূল অভিযুক্ত সঞ্জয়ের আত্মপক্ষ সমর্থন। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে প্রক্রিয়া। আদালত সূত্রে খবর, বিচারক 100-র বেশি প্রশ্ন করেন সঞ্জয়কে। সঞ্জয়ের দাবি, ঘটনাস্থল থেকে পাওয়া হেডফোন তার নয়, একই দেখতে হেডফোন তার আছে কিন্তু অন্য কোম্পানির। সঞ্জয়ের বক্তব্য অনুযায়ী ঘটনার রাতে আরজিকরে তিনি গিয়েছিলেন, তবে সেমিনার রুমে যাননি। এই ঘটনা তিনি ঘটাননি। বায়োলজিক্যাল নমুনা কিভাবে তার সঙ্গে মিলেছে সেটা তার জানা নেই। সঞ্জয়ের পক্ষ থেকে এদিন কোনো সাক্ষী দেওয়া হয়নি। পাশাপাশি সঞ্জয়ের শরীরে থাকা কিছু আঘাতের বিষয়ে প্রশ্ন করেন বিচারক। তবে সেই বিষয়ে অভিযুক্ত জানায়, বহুদিন আগে পাহাড়ে রক ক্লাইম্বিং করতে গিয়ে তার ওই আঘাত লেগেছিল। যদিও সেই আঘাত নতুন বলেই দাবি করেন বিচারক। চিকিৎসকের দেওয়া ওই রিপোর্ট ভুল বলে দাবি সঞ্জয়ের। 2রা জানুয়ারি যুক্তি দিয়ে বক্তব্য পেশ করবে দুই পক্ষ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর ইস্যুতে চড়ছে সুর। নতুন করে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। ধর্মতলে চিকিৎসকদের ধর্ণা, মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আদালতের। অধরা বিচার, নির্যাতিতা খুনের নতুন করে তদন্ত চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরুর আর্জি। পরিবারের দাবি, বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। দ্রুত নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। সিবিআই তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হয়। সেই জন্যই আমরা ওদের উপরে, এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে, তাদেরও অ্যারেস্টও করেনি। তাদের 2জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2জনকে সাক্ষীই রাখেনি। আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সওয়াল, নির্যাতিতার বাবা মা যা বলছেন সেটা নিয়ে তদন্তের অগ্রগতি কি? চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কি হয়েছে? আরও কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা তা জানাবে সিবিআই। 24শে ডিসেম্বর পরবর্তী শুনানি। মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলায় সিবিআইকেও যুক্ত করার নির্দেশ। শুক্রবার আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে রুদ্ধতার জেরা আদালতের। সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। আদালতে নির্যাতিতার বাবা মা। 11ই নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শিয়ালদা আদালতে নির্যাতিতার পরিবারের এক সদস্য সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল শুক্রবার। এদিনই সাক্ষ্য দেন তদন্তকারী অফিসার। সিবিআই তদন্তে অসন্তোষ, দ্রুত ন্যায় বিচারের দাবি। শুক্রবার থেকে ফের মেট্রো চ্যানেলে ধর্নায় চিকিৎসকদের একাংশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের ধর্নায় অনুমতি দেয়নি পুলিশ। তবে শর্ত সাপেক্ষে চিকিৎসকদের ধর্নায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্না কর্মসূচি। সিবিআই তদন্তে বাড়ছে অসন্তোষ, নতুন করে তদন্তের দাবি, রাজপথে ধর্না। 4 মাস পরেও বিচারের আশায় প্রহর গুনছে পরিবার। বিচারের অপেক্ষায় সব মহল। কলকাতা টিভি। 2 মাসের কম সময়ে ধর্ষণ খুনের কিনারা জয়নগর ফরাক্কায়। 4 মাসের বেশি সময় কেটে গেলেও আরজিকরে অধরা বিচার। পরের পর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় উঠছে প্রশ্ন। প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, অবস্থান, আন্দোলন, অনশন। 4 মাসের বেশি সময় কেটে গেলেও আরজিকরে অধরা বিচার। উল্টে জামিন মিলেছে 2 অভিযুক্তের। সিবিআই তদন্তে আর ভরসা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার। নতুন তদন্তের দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তীব্র অসন্তোষ জানিয়ে ধর্নায় চিকিৎসকরাও। পরের পর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতায় উঠছে প্রশ্ন। উল্টে রাজ্য পুলিশের তৎপরতায় পরপর 2 নৃশংস ধর্ষণ খুনের কিনারা হয়েছে 2 মাসের কম সময়ে। মিলেছে বিচার। শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র 62 দিনের মাথায় দোষী সাব্যস্ত হন জয়নগর কাণ্ডে অভিযুক্ত। মাত্র 59 দিনের রেকর্ড সময় দোষী সাব্যস্ত ফারাক্কা কাণ্ডে অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদার।
আরজি করের ঘটনার পরপরই জয়নগর ও ফারাক্কায় শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসে। রাজ্য পুলিশের হাতেই ছিল দুই মামলার তদন্তভার। বিচার পেয়েছে জয়নগর, বিচার পেয়েছে ফারাক্কা, অথচ সিবিআইয়ের হাতে তদন্তভার থাকা আরজি করের বিচার অধরা। মামলা থেকে সরে দাঁড়িয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও। অতীতেও একাধিক মামলা তদন্তভার হাতে নিয়ে তদন্ত শেষ করে উঠতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সব অমীমাংসিত মামলার সঙ্গে এক সারিতে চলে যাবে না তো আরজি কর? এখন দুশ্চিন্তায় ঘুরে ফিরে আসছে বারবার। কলকাতা টিভি। ভয়াবহ আগুনে পুড়ে গেল বহু ঝুপড়ি। শুক্রবার দুপুরে তপসিয়ার দাতাবাবার মাজার এলাকার বস্তিতে আগুন লাগে। সূত্রের খবর, দাহ্যবস্তু থেকেই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা এলাকা। দমকলের 18টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার বেলা 12:30 নাগাদ বাইপাস সংলগ্ন একটি ঝুপড়িতে হঠাৎ করেই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। একেবারে এই ঝুপড়ির শেষ প্রান্তে একটি ঘর থেকে ধোঁয়া নির্গত হতে থাকে এবং সেখান থেকে লাগাতার আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বস্তিতে। हम वहाँ पर काम कर रहे थे, समझे ना, तो हल्का हल्का धुआं आ रहा था, समझे ना, तो बाहर निकल के देख रहे हल्का हल्का धुआं निकल रहा। आग मतलब पूरा तरीका से नहीं लगा, आस्ते आस्ते धुआं लगते लगते पूरा एकदम। এখন পরিস্থিতি কন্ট্রোল হয়ে গেছে আর আমরা কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল দিয়ে দেবো। আগুন আর বাড়বে না। আমি আছি, আমার সঙ্গে জাভেদ দা এসছেন, জাভেদ দার পুত্র আছেন, এখানে কাউন্সিলর, সবাই আছি আমরা। বাসিন্দাদের একটা অভিযোগ উঠছে যে সময় মতো দমকল এসে পৌঁছে। এটা ভুল কথা। দেখুন, আমাদের গাড়ি এসেছে, বাদবাকি গাড়িগুলো অন্য জায়গা থেকে আসতে একটু সময় লাগে, রাস্তা খালি করতে হয়, গাড়ি আনতে। দমকলের কর্মীদের নিরন্তর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। কার্যত ঝুপড়ির সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের কিছু কিছু জিনিসপত্র নিয়ে বাইরে আসতে সক্ষম হয়েছেন। তারা কার্যত রাস্তায় বসে রয়েছেন এই মুহূর্তে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে যায় বহু ঝুপড়ি। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে তপসিয়ার ঝুপড়িবাসীদের মাথার ছাদ, ভস্মীভূত সম্পত্তি। পুড়ে যাওয়া সম্পত্তি ছাইয়ের গাদায় বাঁচার সঞ্চয় খুঁজে চলেছেন বাসিন্দারা। এমনই ছবি ধরা পড়ল কলকাতা টিভির ক্যামেরায়। তপসিয়ার ঝুপড়ি আগুন কেড়ে নিয়েছে মাথার ছাদ আর সেই সঙ্গে গৃহস্থালির সবকিছু জিনিস। তারপরেও সেই পোড়া ধ্বংসস্তূপ থেকে বেছে বেছে জমানো যে টাকা, সেই টাকা তারা সংগ্রহ করছেন বাক্সের মধ্যে। আর সেই জমানো টাকাই তারা তিল তিল করে জমিয়েছিলেন বিভিন্ন প্রয়োজনীয় কাজে। মাটির ভাড়ে মা জমিয়ে রাখতেন টাকা। আগুনে পুড়ে গিয়েছে ঝুপড়ি। ছাইয়ের গাদা থেকে জমিয়ে রাখা সঞ্চয় খুঁজে পেল ঝুপড়ির বাসিন্দা। আগামী দিনে এই সঞ্চিত টাকাতেই হবে দিন গুজরান। শুক্রবার দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে যায় তপসিয়ার দাতা বাবার মাজার এলাকার বস্তি। এলাকায় ছড়ায় চাঞ্চল্য। মা 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন শুধু তুলে তুলে ভাঁড়ে, একটা ভাঁড় হয় ওই ভাঁড়ে রাখতেন, সেটাই পুড়ে ছাই। সব ডকুমেন্ট শেষ, যা ডকুমেন্ট ছিল ভোটার কার্ড, আধার কার্ড, সব শেষ, কিছুই নেই। আমরা সব নামাজ পড়তে গিয়েছিলাম, মা একা বাড়িতে ছিলেন। উপরে ছাদ পুড়ছে, মা নিচে একা। ডকুমেন্ট বাঁচাবে কি বাঁচাবেন কিছু বুঝতে পারছেন। ওনাকে টেনে কেউ নিয়ে গেছেন, তার ভালো হোক। এলাকার মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার। আগামী দিনে পুনর্বাসনের জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে। দুঃখজনক দুর্ঘটনা, আমরা তাদের পাশে আছি। সরকার মানবিক সরকার, মমতা ব্যানার্জি সরকার। কোনোদিন এটা শুনবেন না কি অবেলায় যারা মানুষ আছে তাদের পাশ থেকে সরে গেছে। আমরা আছি তাদের পাশে। তিল তিল করে জমানো মাটির ভারের যে কয়েন, সেই কয়েন পোড়া ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন। আগামী দিনে এই সঞ্চয় কিভাবে তাদেরকে কাজে লাগবে সেই চিন্তাও কিন্তু তাদের রয়েছে। যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড সবকিছুই পুড়ে গিয়েছে। আর তারপরেও এই পোড়া ধ্বংসস্তূপ থেকে নতুন করে বাঁচার রসদ খুঁজে বেড়াচ্ছেন এই তপসিয়ার ঝুপড়িবাসীরা। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাসপেন্ডের পর গ্রেফতার তৃণমূল নেতা তরুণ তিওয়ারি। আটকে রেখে তোলাবাজি, খুনের হুমকি ও মহিলাদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ তরুণের বিরুদ্ধে। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের সাসপেন্ডেড যুব নেতা।
ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ উঠতেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলের যুবনেতা তরুণ তিওয়ারিকে। সাসপেন্ডের পর কয়েক ঘন্টা যেতে না যেতেই এবার তরুণ তিওয়ারিকে গ্রেফতার করল পোস্তা থানার পুলিশ। পাকড়াও করা হয়েছে তরুণের দুই শাগরেদ রাহুল সিংহ এবং রাহুল পুরোহিতকেও। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তরুণ তিওয়ারি, সাসপেন্ডের পর গ্রেফতার তৃণমূলের যুবনেতা। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি 6 লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন তরুণ তিওয়ারি। বড়বাজারের তারাসুন্দরী পার্কের অফিসে টাকা নিতে ওই ব্যবসায়ীকে অফিসে ডাকেন তৃণমূলের যুবনেতা। অভিযোগ, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখান তরুণ। এরপরই পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। দল থেকে বহিষ্কার করা হয় তাকে। এরপর আটকে রেখে তোলাবাজির পাশাপাশি খুনের হুমকি এবং মহিলাদের কুরুচিকর মন্তব্যের অভিযোগেও তাকে গ্রেফতার করে পোস্তা থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তরুণ তিওয়ারি। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, দাবি তৃণমূলের যুবনেতার। কলকাতা টিভি। বছরখানেক হাতে থাকতেই বিধানসভা নির্বাচনের কাজে নেমে পড়ছে তৃণমূল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই সপ্তাহব্যাপী জনসংযোগের গুচ্ছ কর্মসূচি নিতে চলেছে রাজ্যের শাসক দল। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচি পালনের লিখিত নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে রাজ্য তৃণমূলের সাংগঠনিক রদবদল ও আগামী জানুয়ারিতেই হবে বলে জানা গিয়েছে। লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন। হাতে 1 বছর, যে কোনো শাসক দলের প্রস্তুতির পক্ষে যথেষ্ট সময়। কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকেই দলকে নয়া উদ্যমে জনসংযোগে নামাতে চান। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী 1 জানুয়ারি তৃণমূলের জন্মদিন পালনের রূপরেখা থেকে 7 দিনের নানাবিধ কর্মসূচি পালনের নির্দেশিকা জারি করেছেন। 7 দিনের সাংগঠনিক কর্মসূচির পরপরই 12 থেকে 30 জানুয়ারি পর্যন্ত আলাদা কর্মসূচি করার কথাও রয়েছে ওই নির্দেশিকাতে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী জেলা থেকে বুথ স্তর পর্যন্ত জনসংযোগের কথা বলা হয়েছে। 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস তৃণমূলের। রাজ্যের সর্বস্তরের দলীয় দপ্তরে জোড়া ফুল পতাকা তোলা ও মনীষীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আনুষঙ্গিক অনুষ্ঠান। 2 জানুয়ারি রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মানুষের ঘরে ঘরে প্রচার পৌঁছে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতার মতো জনপ্রিয় আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্পের প্রচার। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারের আবাস যোজনায় উপভোক্তাদের অর্থ যোগানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা। 100 দিনের কাজেও রাজ্যের তরফে মজুরি প্রদানে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা। এসব নিয়ে পথসভা, হাটসভার পাশাপাশি প্রচারকে আরও নিবিড় করতে বুথ ভিত্তিক প্রয়োজনে ঘরে ঘরে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সুবাদে কোনো সম্ভাব্য উপভোক্তার কোনো অভাব অভিযোগ থাকলে তার সুরাহা করার ব্যাপারে সহায়ক ভূমিকা নিতে হবে সংশ্লিষ্ট এলাকার দলীয় কর্মীদের। একই সঙ্গে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ, গরিবদের শীত বস্ত্রদান বা রক্তদানের মতো কর্মসূচি নেওয়ার সুপারিশও রয়েছে রাজ্য সভাপতির নির্দেশিকায়। রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারে অনিবার্যভাবে বাংলার প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রাধান্য পাবে। সেই লক্ষ্যে এই জনসংযোগ কর্মসূচিকে সাজানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ তথা শহীদ দিবস উদযাপনে স্থানীয় স্তরে পালন করতে হবে। 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সংবিধানকে রক্ষা করার বিষয়ে আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। এইসব কর্মসূচি চলাকালীন সাংগঠনিক রদবদলের সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক ও পঞ্চায়েত পুরসভার নেতৃত্ব ও সাংসদদের এইসব কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও জানিয়েছেন রাজ্য সভাপতি। কলকাতা টিভি। নতুন বছরের আগেই বড় ঘোষণা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। শেষ স্টেশন আর দমদম নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। 7 মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। মেট্রো যাত্রীদের জন্য সুখবর, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। আগামী সোমবার এই পরিষেবা শুরু। কয়েকটি শুধু দমদম পর্যন্ত যাবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত শুধুমাত্র 4টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে না। রবিবার সেরকম মেট্রোর সংখ্যা হলো 3। সেগুলি দমদম পর্যন্ত আসবে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রোর সময় নোয়াপাড়া থেকে কবি সুভাষ সকাল 6টা 50 মিনিট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল 6টা 50 মিনিট, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল 6টা 55 মিনিট,
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সকাল 6:55। সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রোর সময়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9:30। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত 9:33। কবি সুভাষ থেকে দমদম রাত 9:40। রবিবার কোন কোন মেট্রো দমদম পর্যন্ত আসবে? কবি সুভাষ থেকে দমদম রাত 8:05। কবি সুভাষ থেকে দমদম রাত 9:01। কবি সুভাষ থেকে দমদম রাত 9:40। রবিবার প্রথম মেট্রোর সময় হলো নোয়াপাড়া থেকে কবি সুভাষ সকাল 9টা, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর সকাল 9টা, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল 9টা, কোনো পরিবর্তন হয়নি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল 9টা, কোনো পরিবর্তন হয়নি। রবিবার শেষ মেট্রোর সময় হলো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9:27। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত 9:33। কবি সুভাষ থেকে দমদম রাত 9:40। কোনো পরিবর্তন হয়নি। রবিবার কোন কোন মেট্রো দমদম পর্যন্ত আসবে? কবি সুভাষ থেকে দমদম রাত 8:05। কবি সুভাষ থেকে দমদম রাত 9:01। কবি সুভাষ থেকে দমদম রাত 9:40। সোমবার থেকে মেট্রোর নতুন নিয়ম। 7 মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতে যে দুটি স্পেশাল মেট্রো চালানো হয় সেটার ক্ষেত্রেও কোনো পরিবর্তন হচ্ছে না। রাত 10:40 কবি সুভাষ, নিউ গড়িয়া এবং দমদম থেকে স্পেশাল মেট্রো ছাড়বে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ইংরেজরা বসিয়েছিল গ্রাম, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রক দিল উচ্ছেদের নোটিশ। ঘুম উড়েছে 300 পরিবারের। প্রশাসনের সাহায্য প্রার্থনা এলাকাবাসীর। গ্রামবাসীদের পাশে থাকার বার্তা তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কমলা গ্রাম। ইংরেজদের আমলে গড়ে ওঠা বসতি আজ পরিণত হয়েছে আস্ত একটা গ্রামে। সেখানে শত শত মানুষের বাস। কিন্তু আচমকাই প্রতিরক্ষা মন্ত্রকের চিঠি পেয়ে তাদের মাথায় বাজ পড়ে। চিঠিতে উল্লেখ ওই জমি তাদের, তাই এলাকা খালি করে দিতে হবে। 1940 সালের আগে ওই এলাকায় ইংরেজদের এয়ারপোর্ট ছিল। এয়ারপোর্টের পাশেই গড়ে উঠেছিল বসতি। জঙ্গলমহলের ওই এলাকায় এই মুহূর্তে 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের বেশিরভাগটাই তপশিলি জাতি সম্প্রদায় ও কৃষক পরিবার। নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ পরিবারই চাষবাস ও দিনমজুরের কাজ করে দিন যাপন করেন। ইংরেজরা দেশ ছাড়ার পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকশাল। তার পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে একাধিক ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার কারণে বহু বছর ধরে তৈরি হওয়া কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। এই আবহে 300 পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশ পেয়ে মাথায় হাত গ্রামবাসীদের। গ্রামের একটা আমাদের উদ্বেগ যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সবাই কোথায় যাব, কি ব্যাপার, কেন নিয়ে দিয়েছে, অথচ এটা আমাদের নিজস্ব জায়গা, পৈতৃক ভিটে। আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখানেই আছি। হঠাৎ কেন্দ্র সরকার আজকে 80 বছর পর তাদের ঘুম ভাঙলো কেন? জায়গা তো রয়েছে, রাজ্য সরকারের সাথে পরামর্শ করলে, দিদির সাথে পরামর্শ, একটা গ্রামকে উচ্ছেদ করার মানসিকতা কি? আমরা তো আর বিদেশি নই বা কোনো পূর্ববঙ্গ পাকিস্তানি এগুলো নই। 2022 সালে চিঠি আসার পর স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের হাত ধরে কলকাতায় গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে নিজেদের কাগজপত্র ও বৈধতার জিনিসপত্র দেখিয়েছিলেন। তারপর বিষয়টা থেমে গেলেও সম্প্রতি ডিসেম্বরের শুরুতে ফের নোটিশ যায়। নোটিশে আগামী 15 দিনের মধ্যে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে সেখানে হাজির হন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। গ্রামবাসীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে সেই রাজ্যের সরকারকে জানাতে হবে। সেই সরকারের হাইয়েস্ট অথরিটি হিসাবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো, এটা এই চিন্তাভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। এখান থেকে একটা লোকের বাড়িও উচ্ছেদ হবে না, পুনর্বাসনেরও কোনো প্রশ্ন নেই। 4 পুরুষ ধরে আপনারা আছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, আমরা আছি, এই লড়াইটা আমরা লড়ব। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি বা কি পরিস্থিতি হবে বা কি করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি।
তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও, তাহলে মানুষগুলোর অল্টারনেট কি ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে, তবে এখনও ততটা এগোয়নি। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন, এই ভেবেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। প্রশাসনের সাহায্য প্রার্থনা গ্রামবাসীদের। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।